আদুরি আধমরা হয়ে পড়ে আছে। রাজ আদুরির হাতে পাড়া দিল। আদুরি ভাইয়া বলে আর্তনাদ করে উঠল। রাজ আদুরির ডান হাত তুলে ধরল। হাতের চাকুটা উপরে তুলতে সুফিয়া কলিজা ফাটা চিৎকার দিলেন। তার বাবা ধমকে উঠলেন রাজ বলে, আমি এখন মানুষ রাজ নই বাবা, অমানুষ নওশাদ তালুকদার। রাজের ভালো সত্তা বিলি নেই মুহূর্তে, নওশাদ তালুকদারের খারাপ সত্তা জাগ্রত এখন। ঘরের বপনে আর বাইরে বলুন, কিছু মানুষের নীতি বিজড়িত অমানসিকতাই আমাকে অমানুষ করে তোলে। আমি কি ভুল তাহলে? গমগমে স্বরে বলল রাজ। তালুকদার থম মেরে রইলেন। সুফিয়া আদেশের মতো করে অধিকার ফলিয়ে বললেন, আমি যদি তোরে পয়দা করে থাকি, তুই যদি মায়ের স্তন পান করে থাকোস, তাইলে সেই দুধের কসম দিয়া কইতাছি, হাতের চাক্কু মাটিতে ফালা। আদুরি তোর একটা মাত্র বোন, ওরে মাফ কইরা দে। তোর বাপ এতক্ষণ ওরে কি পিটান পিটাইলো, তাইলে আর তুই কি শাস্তি দিবি ওরে? রাজ হাতের ছুরি মাটিতে রাখলো, পা সরিয়ে নিল বোনের হাতের উপর থেকে, চেয়ারে বসলো। হাঁপানো স্বরে জিজ্ঞাসা করলো, তুই কেন শিকার কথা বিষ মিশিয়েছিলি? একটা বর্ণে মিথ্যা বলবি তো মেরে ফেলবো একদম। আমার চোখের সামনে সে ঘরে বাইরে সব কিছুতে কর্তাগিরি দেখায়, আর আমি তালুকদারের একমাত্র মেয়ে হয়ে তার সামনে অকর্মার মতো থাকতে হয়। এতে আমি খুব হীনমন্যতায় ভুগতাম। তার সহ্য হতো না, প্রতি মুহূর্তে তাকে বিস্ফোরা মনে হয়, তাই তাকে মেরে ফেলার জন্য বিষ মিশিয়েছি। মরা কণ্ঠে জানালো আদুরি। বাহ বাহ বাবা বাবা, ওয়ান্ডারফুল। শুনলে তো সবাই, আমি পরিশ্রম করে কাদের জন্য এত টাকা পাঠাই। যারা কিনা নিরাপদ একটা মেয়েকে মেরে ফেলতে চায়, বন্ধা বানিয়ে দিতে চায়, তাদের জন্য সামনের মাস থেকে আর কোনো টাকা দিব না আমি। বড় দুই ভাই ভালো, তাদের বউও ভালো, তাদের টাকা দিয়ে সংসার চলুক। আজ হাতে শিক্ষা আলাদা খাবে, সবাইকে এখন আমার ডাউট হচ্ছে, তাই আর একত্রে খাবে না সে, তার রান্না সে করে নিবে। রাজ শিখার দিকে চেয়ে বলল, তুমি আলাদা রান্না করে খেতে পারবে? পারবো। গুড। রাজ আদুরির দিকে দৃষ্টি তাক করে বলল, বাবা মায়ের জন্য পার পেয়ে গেলি আমার হাত থেকে। আজ থেকে শিকার নাম ধরে ডাকবি না, ভাবি বলবি, শ্রদ্ধার সঙ্গে। তুই নয়, আপনি সমাধান করে কথা বলবি, মনে থাকে যেন। রাজ তার চাকুটি নিয়ে ভারী ভারী পা ফেলে দোতলায় চলে গেল। বাথরুমে গিয়ে কল ছেড়ে চাকুখানা ধুয়ে নিল। জানালায় রোদে রাখলো পানি শুকিয়ে যাওয়ার জন্যে। জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো রাজ। এমন কিছু তো সে একদম চায়নি। বড় ভাবির সঙ্গে এমন অমানবিক নিষ্ঠুর আচরণ করতে সে কখনোই প্রস্তুত ছিল না। ভাবির অমানসিক স্বার্থপরতায় তাকে বাধ্য করলো এমন বর্বরচিত ঘৃণ্য কাজ করতে। শিখার গর্ভে যদি তার সন্তান না জন্ম নেয়, সে কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না। শিখাও তাকে ছেড়ে চলে যাবে। একজন মেয়ের নারী জন্মের পূর্ণ সার্থকতাই তার মাতৃত্বের মাধ্যমে, আর সেই স্বাদ না নিতে পারলে কেনই বা শিখা পড়ে রবে তার জীবনে। রানীর হাতের কবজি কেটে ফেলার জন্য ঠিক এই চিন্তাটা রাজের জন্য যথেষ্ট ছিল। মতির মা সুমনা ডলি ঘরের মেঝে পরিষ্কার করে নিল। শিখা সুফিয়ার মুখোমুখি গিয়ে দাঁড়ালো, বলল, আমি জানি আপনি নিজেকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। আপনার গুণধর কন্যা ও বড় পুত্রবধূর মতো যদি আপনার সবকিছু উপস্থাপন করে দেই সবার সামনে, কিন্তু আমি তা করিনি। কেন জানেন? আপনি আমার স্বামীর জননী, জন্মধাত্রী। তাই মায়ের গুরুত্ব ও মর্যাদা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তাই বলে এটা ভাববেন না যে সামনের সময়গুলোতে এমন করলে চুপ থাকবো। কথাগুলো একটানে বলে ধীর পায়ে শিখা তার রুমে চলে যায়। ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বিছানার এক কিনারায় বসলো, দুহাত দুদিকে ছড়িয়ে রেখে। তার বুকের হৃদস্পন্দন পারদের ন্যায় গড়াগড়ি খাচ্ছে কি এক অজানা দুর্ভাবনায়। বহু প্রশ্নবাণে নিজের অন্তরটাকে ঝালাপালা করে ফেলছে সে। রাজের দুই সত্তা, তার জেদ এত বন্য, এত হিংস্র, এত খ্যাপাটে, ভেবে কোনো থয়ের নাগাল পায় না শিখা। জেলার সবচেয়ে বড় সরকারি সদর হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে রানীকে ভর্তি করা হলো। ডাক্তাররা দৌড়ঝাঁপ শুরু করে দিল। হাতের কাটা অংশ ব্যান্ডেজ করে দিল, রক্ত বের হওয়া বন্ধ করে। কাটার কারণ হিসেবে জুবায়ের অকপটে তাদের বলল, রান্নাঘরে কাজ করার সময় হাতের পাতায় শিলপাটা পড়েছে। অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের হাতের কবজি কেটে ফেলল, কেউ দেখার আগে। আমাদের গাছের ডাল কাটার দা ছিল সেটা, খুব ধারালো না, তাই এক কোপেই আলগা হয়ে গেল। আর এক কোপে গাছের ডাল কাটার অভ্যেস ভাবির বহু পুরনো। লোহার ব্যথা কেমন তা আপনারা আমার চেয়ে ভালো জানেন। ডাক্তার বলল। সার্জন অভিজিৎ সরকার জুবায়েরকে বললেন, রিকনস্ট্রাকশন সার্জারি করলে সফল হতে পারে, তবে ঢাকায় নিয়ে যেতে হবে, এখানে হবে না। তাহলে কি আমরা ঢাকায় নিয়ে যাব পেশেন্টকে? হ্যাঁ, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স করে নিয়ে যান ঢাকা মেডিকেল হসপিটালের বার্ন ইউনিটে। শরীর হতে বিচ্ছিন্ন কবজি স্বাভাবিক তাপমাত্রায় 6 ঘন্টা ভালো থাকে, আর পাশে বরফের প্যাকেট থাকলে 12 ঘন্টা ভালো থাকে। যতই ঝুঁকি থাকুক, রিকনস্ট্রাকশন সার্জারি করার কথা চিকিৎসা শাস্ত্রে বলা আছে।
অন্যান্য ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকলে সাধারণত অস্ত্রোপচার করা হয় না। আচ্ছা, আমরা সেই হিসেবেই নিয়ে যাব। ওকে, আশা করি অস্ত্রোপচার সফল হবে, যেহেতু আপনারা দেরি করেননি পেশেন্টকে নিয়ে আসতে। জুবায়ের অ্যাম্বুলেন্স ঠিক করলো তার ঘনিষ্ঠ দুই বন্ধুর সহযোগিতা নিয়ে। বরকতকেও জ্যোৎস্নাকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে তাদেরকে সারাদিন কাজে লাগে, পাশাপাশি সেও বাইক চালিয়ে বাড়ি এলো। সবাইকে সব জানালো। যেহেতু ঢাকায় থাকতে হবে তাই ডলি যাবে রাজের নির্দেশে। ডলি নিজের ও রানীর প্রয়োজনীয় পরিধেয় কাপড় চোপড় গুছিয়ে নিল তোড়জোড় করে। তখন রাত 10টা বাজে। জুবায়ের রাজের রুমে গেল উপরে। রাজকে বলল, তোর দুঃসাহসের তারিফ করতে হয়। ওরে বাপস, দিনে দুপুরে কি খেলটাই না দেখালি দোস্ত। রাজ জুবায়েরের কলার চেপে ধরে শক্ত চোয়ালে বলে ওঠে, তবুও তোর থেকে পিছিয়ে আছি ইয়ার। আমি তো মাত্র একটা হাতের কবজি কেটেছি অপরাধীর, আর তুই দুটো জ্যান্ত মানুষকে মেরে ফেললি। তারপর ড্রামা সাজালি তাদের মৃত্যু নিয়ে। অভিনয় তো চমৎকার হলো। দুই পরিবারের সহজ সরল মানুষ তা নির্দ্বিধায় বিশ্বাস করে নিল। তা তো তোর শিখার জন্যে এবং পরিবারের কথাই ভেবে। হ্যাঁ, আমার শিক্ষার জন্য। তখন কি যেন একটা বলতে চাইছিলি ইঙ্গিতে? বলতে চাইছি, তোর এমন রূপ দেখে শিখা আবার ভুল বুঝে বসবে না তো। কেন ভুল বুঝবে? তার জন্য তো এমন একটা নির্মম শিক্ষা দিতে বাধ্য হলাম। না বুঝলে তো ভালোই। আচ্ছা যাই, অ্যাম্বুলেন্স নিয়ে ওরা অপেক্ষা করছে। তুই আমাদের সাথে এখন যাবি? গেলে ভালো হয়। ঢাকার বিষয়গুলো আমার চেয়ে তুই ভালো হ্যান্ডেল করতে পারবি। আমি যাব না ওই কালপিটের হাত ভালো করে ভূমিকা রাখতে। আমি একদিন পরে যাব। যেতে শিকারকে নিয়ে যাব ঢাকায়। কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চিত হতে হবে। সেই হিসেবে তাকে বাড়ি নিয়ে যাবো দরকার হলে। কাল আমার অফিসে টেলিফোন করে বলে দিবি স্টাফরা মেডিকেলে গিয়ে তোকে হেল্প করবে। ক্যাবিনেটও ব্যবস্থা করে দেবে তারা। আমি সেটা করে দেবো সব তাদের বলে। তারপর জুবায়ের ডলিকে নিয়ে চলে যায় হাসপাতালের দিকে। রাতে আদরি ছাড়া বাকি সবাই একসাথে নৈশভোজ সারল বিষাদ মুখে। কেউ কারো সঙ্গে কোনো কথা বলল না। শিখা উঠে নিজের রুমে চলে গেল। রাজের খাওয়া পরে শেষ হলো। সে শিখার রুমে গিয়ে বলল, তাড়াতাড়ি উপরে আসো, ঘুম পাচ্ছে আমার। শিখা মৌন রইল। রাজ পরনের সাদা লুঙ্গিটার এক পাশ খানিকটা তুলে ধরে নবাবী ধাঁচে হেঁটে গেল দোতলার দিকে। শিখা দরজায় এসে রাজের হাঁটা দেখতে লাগলো মুগ্ধকর চোখে। রাজের এই হাঁটার ধাঁচ তার ভালো লাগে। তার পেছন দিয়ে শিখা উপরে দোতলায় গেল। পালঙ্কের সিঁড়ি বেয়ে উপরে উঠে বসলো এবং বলল, আপনার ঘুম, আপনি যাবেন, আমার কাছে কি? রাজ তার খোলা বুকের উপর শিখাকে তুলে নিল। ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, মিজাজ টকবকে ফুটান্ত পানির মতো শীতল করতে হবে। কিছু একটা খেতে হবে। শরীরে মনে ভিটামিনের অভাব। আমার রঙিন প্রজাপতি তোমার ভরপুর চঞ্চলতা দিয়ে এই তৃষ্ণাত দিয়ে মনকে সিক্ত করো, সুখী করো। রাজ শিখাকে ভুলাতে চাচ্ছে এসব বলে, কিন্তু শিখা ভুলে না। শিখা প্রশ্ন ছুড়ে মারে, পেশাদার কসাইয়ের মতো ভাবির হাত কিভাবে যে এক কোপে আলাদা করে ফেললেন! উফ উফ। রাজ শিখার নিটল বুকের ভাঁজে হাত চালাতে চালাতে বলল, আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো তো? আমি তাকে মেরেই ফেলতাম ডাইরেক্ট। রাজ চট করে শিখাকে পাশে শুইয়ে দেয়। শিখার মাথাকে নিজের বাহুর উপর টেনে নিল। নিজের এক পা দিয়ে শিখাকে পেঁচিয়ে ধরল। বলল, এক জটিল, তুমি যখন সেদিন টেলিফোন করে বললে কোনো অঘটন হলে যেন তোমাকে দায়ী না করি, তখনই আমি তোমার ভেতরে বার জলে গন্ধ পেয়েছি। আমার বউয়ের নামের পাশে খুনি তখন যেন না লেগে থাকে। তাই তোমার হয়ে আমি পানিশমেন্ট দিয়েছি তাকে। আবার জোড়া লাগাতে বলেছি পারিবারিক ইতিহাসে নানাবিধ দিক ভেবেই, নয়তো চারদিকে দিক দিক পড়ে যাবে। তালুকদার বাড়ির বড় পুত্রের হাত নেই বলে। তবে তাতে তোমার ন্যূনতম ক্ষতি হবে না। আর এটা জেনে রাখো, সারা জন্মের জন্য সে সরলরেখার মতো চলবে সে। বাকি দুজন আদির শিক্ষা পেয়ে গিয়েছে। তবে সেই বিষয় জানার পর হতে মেজো ভাবি এমনিতে এখন ভালো ব্যবহার দেয় আমাকে। পছন্দ না করলেও অপছন্দ যে করে না তা সত্যি। তাহলে তো খুব ভালো। এভাবে দেখবে একসময় সবাই তোমাকে পছন্দ করবে। হাত সরান না, কি ফাজলামো করছেন? সমস্যা কি? কমে যাচ্ছে নাকি? মুখ দিয়ে কথা বলছি, হাতের কাজ হাত করছে। আচ্ছা, আপনার রুমে চাকু থাকে কেন? কৌতূহল মাখা চোখে জানতে চাইল শিখা। রাজ হো হো করে হেসে উঠল। বলল, নিরাপত্তার জন্য আমাদের ঘরের প্রতি রুমেই যেমন ধারালো অস্ত্র রয়েছে। জুবাইরের রুমেও আছে। আগে অনেক চোর ডাকাত প্রবেশ করতো বাড়িতে। একটা ঘটনার পর থেকে এটা প্রায় কমে গেছে, বুঝলে? এবার শিখা বুকে হাত দিয়ে স্বস্তির দম ফেলল। বলল, তখন না বুঝলেও বুঝলাম এবার। আমার আম্মাকেও দেখতাম বিছানার কাছে দা ম্যাচ হারিকেন রেখে ঘুমাতো রোজ। তোমাকে আমার সঙ্গে ঢাকা নিয়ে যাব। একজন বিশেষজ্ঞকে দেখাবো। সত্যি কি তোমার মাহার ক্ষমতা নষ্ট হয়ে গেছে কিনা তা জানতে হবে। আমার কোচিং ক্লাস 2-3 দিনে কিছু হবে না। লেট এত গুরুত্বপূর্ণ বিষয়ে একদিনে অপেক্ষা করতে রাজি নয় আমি। স্যারদের কাছে বলে আসো কিছু একটা। আচ্ছা। আসো দুজন যায় মিশে, যেমন করে নদী মিশে ওই মোহনাতে।
রাজের হৃদয়ের অশান্ত ঝড় শুরু হয়। সেই ঝড় থামে শিখার রাঙা অধর যুগলের নিবিড় ছোঁয়ায়। তালুকদার বাড়ির পরিবেশ অস্থিতিশীল, যেন একসঙ্গে জোড়ায় জোড়ায় লাশ পড়েছে। প্রতিটা মানুষের মাঝে চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে। রাজের দিকে সবাই ভীত লুকানো চোখে তাকাচ্ছে। রাজ শিখাকে নিয়ে ঢাকায় চলে গেল। একটা হোটেলে উঠলো দুজন। সে শিখাকে জিজ্ঞাসা করলো, এর আগে আর কখনো ঢাকায় এসেছো? না, তবে ছোটবেলায় আম্মার সাথে এসেছি। নানু হসপিটালে ভর্তি ছিল তখন। তোমাকে আমার বাসায় নিয়ে যাইনি, একেবারে নতুন করে আনবো তোমাকে। আর সেখানে আমি বেরিয়ে গেলে তুমি একা হয়ে পড়বে, ভয় পাবে খালি বাসায়। এখানে আমি চলে গেলে পাশের রুমে আরও ফ্যামিলি আছে, দায়িত্বরত লোকজন আছে, লোনলি ফিল হবে না তোমার। আচ্ছা। রাজ বড় ডাক্তার দেখালো শিখাকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালো তেমন ক্ষতি হয়নি, কিছু মেডিসিন দিয়ে বলল। শুনে রাজের মুখ খুশিতে ছলছল করে উঠল। কৃতজ্ঞতার দৃষ্টিতে ডাক্তারকে ধন্যবাদ জানালো, আল্লাহর প্রতি কোটি শুকরিয়া আদায় করলো। পরের দিন শিখাকে নিয়ে একটা এতিমখানায় গেল। তার হাত দিয়ে এতিম বাচ্চাদের জন্য বেশ পরিমাণ অর্থ প্রদান করলো। সেখান থেকে শিখাকে নিয়ে মলে গেল। শিখার পছন্দের দুটো 3 পিস স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ কিনে দিল। হোটেলে এলে শিখা রাজকে অনুরোধ করে বলল, সকালে আমাকে বাড়িতে দিয়ে আসেন। আর তো থেকে কাজ নেই, আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। ডাক্তার দেখানো তো শেষ হলো। শিখা রাজের বুকে মাথা রাখলো, বলল, মন চায় সারাক্ষণ আপনার সাথে গল্প করি, কিন্তু যেতে তো হবেই। শরতের মিষ্টি সকাল। রাজধানীর পিচঢালা ব্যস্ততম পথ মারিয়ে চলে যাচ্ছে কত পেশার যানবাহন ও মানুষ। রাজ ড্রাইভ করছে তার জিপ। শিখা তার পাশের সিটে বসে আছে, তার উৎসুক চাহনি জিপের কাজ ভেদে বাইরে। রাস্তার দুপাশে দোকানপাট, কলকারখানা, কাঁচা বাজার, শপিং মল, রং বেরঙের সব কিছুতে শিখা অনাবিল ভালো লাগা খুঁজে পেল। জিপের মধ্যে চমৎকার একটা গান বেজে চলেছে। রাজ শিখার দিকে চেয়ে বলল, এই মেয়ে, বাইরে কি দেখছো বেকেল হয়? গান শোনো না, অফ সিকিউর ব্যান্ডের টিপুর ভোকালে গাও। এই গানটা আমার দারুণ প্রিয়। শিখার দৃষ্টি তখনও বাইরে। সে ছোট্ট শিশুর নতুন পৃথিবী দেখার মতো করে জলজলে চোখে বাইরের সবকিছু দেখছে। সে মায়া মায়া স্বরে বলল, কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি। আরে কপি করলে না হয়, দুষ্ট কোকিল কোথাকার। বলে শিখা রিনরিনিয়ে হেসে ফেলল। চলন্ত গাড়ির ভিতর থেকে সব দেখতে দেখতে শিখার দৃষ্টি থেমে গেল একটা মাঝারি সাইজের বিলবোর্ডের উপর। শিখা চমকানো গলায় বলে উঠল, এই গাড়ি থামান, থামান না, একটু পেছনে নিন না। রাজ বুঝতে পারল। সে জিপ চালিয়ে নিতে নিতে বলল, বাটারফ্লাই, কি হয়েছে বলো তো? ছেলে মানুষ করছো কেন? মাঝপথে কিভাবে গাড়ি থামাবো বলো? একটা বিল বোর্ডে আপনার ছবি দেখলাম, 2 কাঁধে 2 মেয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি মডেল। অবিশ্বাস্য বিস্ময় ভরা চোখে রাজের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো শিখা। রাজ মনে মনে উচ্চারণ করলো, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হাই খোদা, সহায় হও। বলেন না, সেই ছেলেটা আপনি? অস্থির গলায় আবারও প্রশ্ন করলো শিখা। রাজ না শোনার ভান করলো। কাচের বাইরে সতর্ক দৃষ্টি রেখে জিপ ড্রাইভ করতে করতে সাবধানী ভঙ্গিতে বলল, ও হ্যাঁ শোন, তুই বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবি না ডাক্তার কি বলেছে। শুধু বলবি ডাক্তার মেডিসিন দিয়েছে, দেখা যাক। না শিখিয়ে দিলেও এটাই বলতাম আমি, সেই মডেল আপনি? রাজ বুঝলো নিস্তার নেই আজ, তো বউ বলল, না আমি নই। একই চেহারা আর আলাদা থেকে হতে পারে। সামান্য একটা ছবি নিয়ে এমন হাউতাশ করছিস কেন? কিছুই করছি না, জাস্ট জানতে চাচ্ছি। তোমার কি ডাউট হচ্ছে? আমি মনে করে খুব হচ্ছে। কারণ কারণ শুরু থেকেই আপনার হাঁটা চলা, কথা বলা ধরন, দুষ্টুমি, রোম্যান্টিকতা, পোশাক সবই অনেকটা টিভির মানুষদের মতো। তাই এখন এই মডেল রূপে আপনাকে দেখে সন্দেহ ও বিশ্বাসটা বেড়ে গেল। যদি আমি হই কি করবে বা কি বলবে? ধীর গলায় জিজ্ঞাসা করলো রাজ। কিছুই করব না, কিছুই বলবো না, তবে ব্যথা পাবো অন্তরে। কেন? তুমি মডেল রাজের বউ, এটা তো আরো আনন্দের। সবসময় সবার জন্য সবকিছু আনন্দের হয় না, নিরানন্দেরও হয়। লুকালেন কেন, এটা জানতে চাই। খুব লজিক্যাল কথা শিখে যাচ্ছ। শান্ত হও, কুমিল্লার রেস্টুরেন্টে গাড়ি থামাবো, তখনই বলবো, নয়তো বাড়িতে গিয়ে বলবো। ওকে? শিখা মধ্য দুপুরে উদাস পাখির ন্যায় আনমনে বাইরে চেয়ে রইল। রাজার পানে ভুলেও দৃষ্টি নিক্ষেপ করল না। অষ্টাদশী শিখার তরুণী মনে অস্থিরতা বিরাজ করছে রাজকে নিয়ে। রাজ চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। ক্যাসেট প্লেয়ার অফ করলো। সোলস ব্যান্ডের এমন পরিচয় অডিও ক্যাসেটটি প্লে করে দিল। পার্থ বড়ুয়ার স্মার্ট ভরাট কণ্ঠে গানটা দারুণ, তাই না? শিখার দিকে চেয়ে মন ভুলানো হাসি দিয়ে জিজ্ঞাসা করলো রাজ। দারুণ। মৌনতা ভেঙে ছোট্ট করে বলল শিখা। মন খারাপ অগ্নিশিখা? বাড়িতে গিয়ে শুনবো, বাইরে লোকালয়ে নয়।
তাহলে আপনি একজন মডেল, এটা স্বীকার করলেন অবশেষে। আমি এ নিয়ে এখন একটি কথাও বলবো না তোমার সঙ্গে, যা বলার বাড়িতে গিয়ে বলবো। মিথ্যার আশ্রয় কেন নিলেন? শানিত গলায় জিজ্ঞাসা করলো শিখা। রাজ গাড়ির ব্রেক কষল। শিখার উরুর উপর হাত রেখে বিগলিত স্বরে বলল, তোমাকে পাওয়ার জন্য এমন বহু মিথ্যা আশ্রয় নিতে আমি সদা প্রস্তুত। শিখা মৌন রইল। সারা মুখ জুড়ে তার বিচলিত ভাব। রাজ পুনরায় গাড়ি স্টার্ট দিল। পিচঢালা পথ মারিয়ে দুর্বার গতিতে সাই সাই করে চলে গেল কুমিল্লা খাবারের রেস্টুরেন্টের সামনে। শিখাকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। মহিলা ওয়াশরুম দেখিয়ে বলল। শিখা ওয়াশরুমে গেল। বের হয়ে বেসিনের বড় আয়নায় নিজের প্রতিকৃতির দিকে চেয়ে তির্যক হাসি হাসলো। মনে মনে বলল, হতচ্ছাড়ি মেয়ে কোথাকার, কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদে চলে গেলি। ঝিলের ধারের কুড়ানো লোনা শাক, তিতা ডিমা, হেলেঞ্চা শাক, বৈতার শাকের বদলে এখন প্রতি বেলায় খাস কত রকমের সুস্বাদু মাছ, গোস্ত, নারিকেলের ঝোল, রাজহাঁসের ডিম, আরও কত কি। এর বিনিময়ে দুর্গতি না পোহালে জীবনের মর্ম বুঝবি? মুখের উপরে পানির ঝাপটা মারে শিখা। সাদা টাওয়েলটা নিয়ে ভালো করে মুখ ডলে মুছে নেয়। গিয়ে এদিক ওদিক চেয়ে রাজকে খোঁজে। রাজ আগেই ওয়াশরুম থেকে বের হয়ে আসে। শিখার জন্য অপেক্ষা করছে। শিখাকে দেখেই হাত তুলে ডাক দিল। এই শিখা, এই যে এদিকে আসো। শিখা রাজহংসীর ন্যায় ছন্দ পায়ে এগিয়ে যায় রাজের টেবিলে। তার পছন্দ ভাত। রাজ 2 প্লেট ভাতের অর্ডার দিল। শিখা পছন্দের মেনুগুলো দিয়ে দুজনে পেট পুড়ে খেয়ে ওঠে। শিখা বলল, কেমন বমি বমি লাগছে, একটু আচার কিনে দেন, ওই যে দোকানে দেখা যাচ্ছে। তুমি গাড়ি থেকে বসো, আমি নিয়ে আসছি। নাকি একটু হাঁটবে? এখানে হাওয়া আছে বেশ। না, হাঁটবো না। শিখা গাড়িতে গিয়ে বসে। পিছন দিয়ে রাজও গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে বসে। শিখার হাতে বড় একটা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারের প্যাকেট ধরিয়ে দেয়। শিখা তবদা খেলো। বলল, আল্লাহ, এত বড় আচারের প্যাকেট কবে শেষ করব? 2-4টা হলেই হতো, কেমন জানি গা গুলি আসছে। আমার বউর জন্য 2-4টা কিনলে মন ভরবে না আমার, কিন্তু বমি বমির ভাব হওয়ার তো কোনো কারণ নেই। তবু এমন লাগছে কেন তোমার? ঈষৎ হেসে বলল রাজ। আজও বমি কি শুধু ওই এক কারণেই হয়? লাজুক স্বরে বলল শিখা। রাজ শিখাকে নিয়ে বাড়ি চলে গেল। দোতলায় চলে গেল দুজন। শিখা পালঙ্কের উপর উঠে শুয়ে পড়ল। লং জার্নির অভ্যাস নেই, তাই বেশ কাহিল লাগছে তার। রাজ খুব ফুরফুরে আছে। এমন জার্নি তার কাছে কিছুই না। রাজ ফ্রেশ হয়ে এলো, শার্ট প্যান্ট চেঞ্জ করে শটান হয়ে শিখার পাশে শুয়ে পড়ল। শিখা বলল, যেও, আমি সকালে চলে যাব, কাজ ফেলে আসছি। কাল আপনার মডেল হবার ইতি কথা। রাজ শিখাকে বুকের ওমে মিশিয়ে নিল পাখির ছানার মতো করে। হাতের পিঠে ঠোঁট ছোঁয়ালো। শিখা হাত সরিয়ে নিল। রাজ শিখার মাথায় নিজের এক হাত রেখে বলল, এই তোমার মাথায় শুয়ে বলছি, আমি কোনো টিভি তারকা বা টিভি মডেল নই, কিছুই না। এরকম বিলবোর্ডের মডেল হই মাঝে মাঝে কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের সুবিধার্থে। একবার এক বড় ভাইয়ের সঙ্গে তার অফিসে গেলাম। সেখানে এক বড় ব্যবসায়ী বসেছিলেন। তো পরিচিত হওয়ার পর প্রসঙ্গক্রমে উনি বললেন, আমি আর কি দোনোমনো শুরু করলাম। সেই বড় ভাইও আমাকে অনুরোধ করলো কাজ করার জন্য। এভাবেই মাঝে মাঝে কিছু কাজ করি এদিকে। আর যে মেয়ে দুটোকে দেখলে, তারা কোম্পানি পোস্টের স্বার্থেও তাদের নির্দেশেই এভাবে পোস্ট দিতে হয় আর কি। তাদের বিজনেস বলে কথা। এটা আমাদের পরিবারে কেউ জানে না, শুধু জুবাই ছাড়া। সেখানে কিভাবে বিয়ের আগে তোমাদের শোনাবো। তারপরে কয়েকবার বলতে চেয়েছি তোমাকে, কিন্তু নার্ভাসনেস কাজ করছিল শিখা, যদি তুমি ভুল বোঝো। এইভাবে বলি আর বলা হয়নি আর কি। তো তুমি পড়াশোনায় ভালো ছাত্রী, বুদ্ধিমতী। আশা করি সহজে বিষয়টা সহজ করে দেখবে। এই যে মিডিয়াতে এত সহসায় নারী পুরুষ অভিনয় করে রোমান্টিক দৃশ্যগুলোতে, এগুলো আর কি প্রফেশনালিজম। তাদের কি ঘর সংসার, স্ত্রী স্বামী বা বাবা মার সন্তান নেই? তারা যদি ভুল বুঝতো তাহলে কাজ করতে পারতো না। শিখা রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। হারিয়ে ফেলা প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার মতো করে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি শুধু আমার, শুধুই আমার। এই পৃথিবীতে আপনি কেবল শিখার ভালোবাসায় সিক্ত হবেন। আপনার কাঁধে অন্য মেয়েদের হাত দেখে আমার ভেতরটা পুরে খাক হয়ে গিয়েছে, বোঝাতে পারবো না। রাজ হাফ ছেড়ে বাঁচল। গোপনে তপ্ত শ্বাস ফেলে স্রোতটাকে স্মরণ করলো করুণ গলায়। শিখার সারা শরীরে অগণিত চুমু খেলো বুভুক্ষের ন্যায়। বুঝিয়ে দিল তার কাছে শিখা কতটা গুরুত্বপূর্ণ। রাজ নিচে নেমে গেল বিকেলে। সবার সঙ্গে দেখা করলো। রাতে থেকে পরের দিন সকালে চলে গেল। শিখা তার মতো করে ভাত খেয়ে কলেজে চলে গেল। সেদিন রাতে জুবায়ের ঢাকা থেকে চলে এলো। তার ব্যবসা আছে, সে আর কত থাকবে। এখন একটা অবস্থায় চলে এসেছে রানী। ডলিকে রেখে আসলো রানীর কাছে।
রানীর কাটা কবজি হাতের সাথে সাকসেসফুলি জোড়া লাগানো গিয়েছে। রাজের অফিসের স্টাফরা রোজ গিয়ে খবর নিচ্ছে, রিলিজ দিবে আরও 1 সপ্তাহ পরে। সকালে জুবাইরের সঙ্গে উঠানে শিখার দেখা হয়। জুবাইর নরম হাসলো, শিখার দিকে চেয়ে দুষ্টু গলায় বলল। আম খায় নাকি পানি খায় কেউ? শিখা ধুম করে হেসে ফেলল, নাক কুচকে জিজ্ঞাসা করলো। বুঝিনি। বুঝো নাই বধূ? এটা আমাদের গ্রামের এক পাগলার প্রলাপ। তার নাম স্প্রিন পাগলা। তার ছিল ভাঙা একখান ঘর। টিনের মরচে ধরা পুরনো চালটায় ছিল স্থানে স্থানে ফুটো। তার ঘর লাগোয়া পিছনে ছিল বিশাল এক আম গাছ। সেই আম গাছের বড় বড় কয়েকটি শাখা স্প্রিং পাগলার ঘরের চালের উপর ঝুঁকে থাকত। গাছ মালিক সেই বাড়ির অন্য পরিবার। তো বর্ষাকাল এলেই সেই আম গাছের শাখার পাতাগুলো থেকে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে তার ঘরের মাটিতে পড়ে। তার দুর্দশা দ্বিগুণ হয়। তখন সে কাঁচা বাজারের সব দোকানের সামনে গিয়ে একটু দাঁড়ায়, পান খাওয়া 2 পাটি দাঁত বের করে স্বতঃস্ফূর্ত গলায় বলতে থাকে, আম খায় কেউ, পানি খায় কেউ। এই হলো বিষয়। ক্লিয়ার? শিখা কপালে ভাঁজ ফেলে বলল। আপনি ফাজিল পচা। আমি এমন বলি তো পানি খাই শুধু। রাজ আম খায়। শিখা বিনয়াবত হয়ে বলল। আসলে কি বলবো জুবাইর ভাই, এই কৃতজ্ঞতার শেষ নাই। কবজি কাটলো উনি, কারণটা আমি। কিন্তু যত ঝক্কি ঝামেলা পোহাচ্ছেন আপনি, আসলে অনেক কষ্ট ত্যাগ দিয়েছেন আমাদের দুজনের জন্য। আমি মনে হয় জগৎ বিখ্যাত হয়ে যাব এত ত্যাগ তিতিক্ষা দিতে দিতে কারোর জন্যে। বলে জুবাইর অন্যদিকে চলে যায়। শিখা ঘরে চলে আসে। তার পরের দিন বিকেলে শিখা তাদের বাড়িতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ল তালুকদার। বুকে ব্যথা আরম্ভ হলো ওনার। সীমান্ত ছিল তখন নানার বাড়ি। সে আগের মতো আসতে পারে না। তার মা তাকে আসতে বারণ করে চোখ রাঙিয়ে। কেননা তার ভাষ্যমতে সীমান্ত শিখার সংস্পর্শে থেকে আরও বেশি দুর্বল হয়ে যাবে কুসুমের প্রতি। শিখা তাকে প্ররোচিত করবে তার বান্ধবীর প্রতি। সীমান্ত, বরকত, আদরি, সুফিয়া সবাই জয়নুল তালুকদারকে নিয়ে হাসপাতালে চলে গেল। জুবাইরকে খবর দিল বরকত। সে এলো, হসপিটালে ভর্তি করলো, কেবিন নিল। যেহেতু ডাক্তার বলেছে থাকতে হবে 2-3 দিন। বুকের ব্যথাটা কি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক থাকার ফলে হচ্ছে নাকি হার্টে ব্লক পড়লো, একটা এনজিওগ্রাম করলে জানা যাবে। এমত অবস্থায় বাবার বাড়ি যাওয়া স্থগিত হলো শিখার। তার বিবেক সায় দিচ্ছে না যাওয়ার জন্য। বাড়িও খালি। আদরি, সুফিয়া হাসপাতালেই আছে। শিখা এখনো যেতে পারেনি। সুমনাও গিয়ে দেখে আসলো। শিখার কলেজের জন্য সেদিনে যেতে পারছে না, প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও। এক রাতে জুবাইর বাড়ি এলে আমেনা তাকে বলল। শিখা আফসোস করতাছে খালি, ভাইজান রে দেখতে যাইতে পারতাছে না বইলা। হাসপাতাল মেলা দূর বাড়ি থেইকা। সেমরি সকালে যায়, বিকালে আসে কলেজ থাইকা। কারে নিয়া যাইব? এখন যাবে কিনা জিজ্ঞেস করেন। আদুরিও আমাকে বলল শিখাকে নিয়ে যাওয়ার জন্য। মাগো, কয় কি? যাক তাইলে। আদুরি গলার সুর পাল্টাইল শিখার লাইগা। আদুরি মনে হয় বাকি জিন্দেগির লইগা টাইট হইয়া গেছে। খারা শিখারে জিগাই, তুই ভাত খাইয়া নেই টেবিলে গিয়া। জুবাইর ভাত খেয়ে নেয়। আমেনা গিয়ে শিখাকে বলে জুবাইরের সঙ্গে যাবে কিনা। শিখা এক বাক্যে রাজি হয়। তার ভালো শ্বশুরটাকে না দেখতে পেরে তার মন আনচান করছে শুধু। শিখা চটজলদি করে নতুন একটা সালোয়ার কামিজ পরে নেয়। চোখে একটু কাজল টেনে দেয়। গোলাপি অধর যুগল খানিকে আরও গোলাপি করে তোলে হালকা ন্যাচারাল কালারের লিপস্টিকের প্রলেপেকে। চুল আঁচড়িয়ে একটা ঝুটি করে বেঁধে নেয়। হাতে নতুন ভ্যানিটি ব্যাগটা নিয়ে নেয়। ভালো করে মাথাকে ওড়না দিয়ে ঢেকে নেয়। জুবাইর উঠানে গিয়ে বাইক স্টার্ট দেয়। শিখা গিয়ে বাইকের পিছনে চড়ে বসে। জুবাইর শিখার দিকে আকুল চোখে চায়। তার বুকের বাঁ পাশটা টনটন করে ওঠে। রাতের আলো আধারের বুক চিরে জুবাইর শিখাকে নিয়ে যাচ্ছে। একটা স্থানে গিয়ে উঁচু নিচু মেঠো পথে মোটর বাইকটি একটু ধাক্কা খেলো। অমনি শিখার শরীর ঝুঁকে পড়ল জুবাইরের পিঠের উপর। জুবাইরের মস্তিষ্কের কোষে কোষে বিদ্যুৎ শকের মতো তীব্র ঝাঁকুনি হলো। সে নিরিবিলি দেখে একটু সামনে গিয়ে বাইক থামিয়ে দেয়। নেমে দাঁড়ালো। কি ব্যাপার জুবাইর ভাই, কোনো সমস্যা হয়েছে? হুন্ডার থামালেন কেন আর নামলেনই কেন? হোন্ডার সমস্যা হয়নি, আমার সমস্যা হয়েছে। তুমি বসো 1 মিনিট। শিখা বসে রইল। জুবাইরকে সূক্ষ্ম চোখে দেখছে আবছায়ার মধ্যে। জুবাইর কয়েক পা এগিয়ে রাস্তার পাড় ঘেঁষে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট ও দেশলাই বের করলো। সিগারেট জ্বালিয়ে নিল। দ্রুততার সঙ্গে কয়েক টান দিল। হৃদয়ের গিরিখাদে পুঞ্জীভূত বিরহের নীল বেদনাগুলো সিগারেটের ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দিল, উড়িয়ে দিল শূন্যের মাঝে। আধা খাওয়া সিগারেটটা মাটিতে ফেলে স্যান্ডেল দিয়ে চ্যাপটা করে পিষে ফেললো। যেন খুব ক্রোধ ঝাড়ল সিগারেটের উপর দিয়ে। ফিরে এসে বাইকে বসলো। শিখা বলল। কি হয়েছে? সিগারেট টানলেন যে? হোল্ডার ক্ষতি হয়েছে না? জুবাইর শিখার জিজ্ঞাসার উত্তর দিল মনে মনে। না, আমার ক্ষয়ক্ষতি হয়েছে শিখা, যেটা সারানো সম্ভব নয়। জুবাইর বাইকে চড়ে বসলো। কোনো কথা বলল না। ফুল স্পিডে বাইক চালিয়ে হাসপাতালের মূল ফটকে থামলো।
শিখাও নেমে গেল। জুবাইর আগে হাঁটছে, তাকে অনুসরণ করে শিখা হাঁটছে। হাসপাতালের 3 তলায় চলে গেল শিখাকে সঙ্গে নিয়ে। কেবিনে প্রবেশ করলো। জুবাইর চাচার শারীরিক খোঁজখবর নিল। নিচে গিয়ে পরপর কয়েকটা সিগারেট টানলো। শিখা আধা ঘন্টার মতো থাকলো শ্বশুরের কাছে। পরে তারাই বলল, তুমি চইলা যাও, রাইত বাইরা যাইতাছে। যুবা মনে হয় নিচেই আছে। সুফিয়া আদুরি শান্ত ভঙ্গিতে শিখার সঙ্গে কথা বলল। শিখার ভালো লাগলো। আহা, সবাই মিলেমিশে থাকলে জীবন কত সুখের, পরিতৃপ্তির, উপভোগের। জুবাইর উপরে উঠে আসে, শিখাকে নিয়ে বিদায় নেয় সবার থেকে। হাসপাতালের নিচে গেটে গিয়ে শিখা কিঞ্চিত অভিমানী স্বরে বলল, হুন্ডার ক্ষতি হয়েছে না? আপনি চলে যান, আমি আলাদা একটা টেম্পো নিয়ে যাব। জুবাইর বিষম খাওয়া কণ্ঠে শুধালো, কেন? যার সঙ্গে এলে তার সঙ্গে যেতে এখন আপত্তি হচ্ছে কেন? আপনি চক্ষু লজ্জায় দায়ে পড়ে আমাকে নিয়ে এসেছেন। এদিকে পথে কি জানি আপনার কি হলো, মেজাজ গরম করে সিগারেট টানলেন, তাই আলাদা যাব। তুমি একা গেলে তোমার উপর গুন্ডাদের আক্রমণ হতে পারে। টেম্পু চালকদের সাথে তাদের যোগ সাজস থাকে। তোমার মতো মোহিনীর রূপের একা ধরুণী যাত্রীকে চালক তাদের হাতে তুলে দেয়। বিনিময়ে চালক পায় মোটা অঙ্কের ক্যাশ। চাইলে এবার যেতে পারো আলাদা। পরিবারের মানুষ হিসেবে তোমাকে জানানোর আমার কর্তব্য। শিখা এক চুলো নড়ল না, আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। জুবাইর বাইকে চড়ে বসলো, পুরু গলায় বলল, পিছনে এসে বসবে নাকি চলে যাব? শিখা ইতি উতি চেয়ে বাইকে গিয়ে বসলো। জুবাইর মুচকি হেসে বাইক স্টার্ট দিল। তারপরের দিন ছিল শুক্রবার। বাড়িতে তেমন কেউ নেই, সবাই হসপিটালে। ভর দুপুরে শিখা হেলে দুলে পুকুর পাড় ধরে এগিয়ে গেল বাগিচার ভিতরে। পুরো বাড়ি ফাঁকা। এই সুযোগে বাগিচার ভিতর কি কি ফল গাছ আছে সে দেখবে। তার পছন্দ মতো কিছু পেলে কুড়িয়ে নিবে বা ছিঁড়ে নিবে লবণ মরিচ দিয়ে মেখে খাওয়ার জন্য, যেমন বেতফল, বুতি জাম, গোলাপ জাম এসব। শিখা সেই বাগিচা অতিক্রম করে ভেতরে আরেকটি পরিত্যক্ত বাগিচায় ঢুকলো। মুখ বাড়িয়ে দেখলো একটা গোলাপ জাম গাছ ও একটি বেতফল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুই বন্ধুর মতন। থোকায় থোকায় পাকা বেতফলও দেখা যাচ্ছে। ওহ! শিখার লকলকানো জিভে পানি এসে গেল। সে সোজা গাছ দুটোকে দৃষ্টির নিশানায় রেখে এগিয়ে যেতে লাগলো। সেগুলোর কাছাকাছি হতেই লতায় পাতে আচ্ছাদিত উঁচু ঢিবির মতো একটা স্থানে হোঁচট খেয়ে পড়ে গেল। শিখা বিরক্ত হয়ে ঢিবির দিকে তাকালো। ঢিবির উপরে কিছু লতাপাতা 2 হাত দিয়ে টেনে সরিয়ে দিল। তাতেই দৃশ্যমান হলো আস্ত একটি কবর। তালুকদার বাড়ির কবরস্থান সে দেখেছে, তার শ্বশুর তাকে দেখিয়েছে। তাহলে এখানে বিচ্ছিন্ন এই কবর কার হতে পারে? ভাবতেই প্রখর রোদ্দুরের মাঝেও শিখার সমস্ত শরীর হিম হয়ে গেল, কনকনে শীতের রাতের ন্যায়। তবে এই কবরের রহস্য সে আবিষ্কার করেই ছাড়বে। শিখা কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলো, কার কবর হতে পারে এটা। ঘরে গিয়ে কি সুমনাকে জিজ্ঞাসা করবে, নাকি জুবায়েরকে, নাকি সরাসরি তার শ্বশুরকে, নাকি রাজকে? এটা বোধহয় ঠিক হবে না, কিন্তু তাহলে কিভাবে জানবে সে? শিখা গোলাপজাম গাছের নিচে গেল। নিচে ঝুঁকে থাকা একটা শাখা টেনে ধরলো হাত উঠিয়ে। এক থোকা পাকা টষ্টসে গোলাপজাম ছিঁড়ে নিল। বেতুইন নিল না আর। পুকুর ঘাটে নেমে সবগুলো ধুয়ে নিল। নিজের রুমে গিয়ে বসে বসে সবগুলো খেয়ে নিল। মনের ভিতর ঘুরপাক খাচ্ছে কবরের বিষয়টা। থেকে থেকে কবরটা দৃশ্যমান হচ্ছে তার মনের আরশিতে। তার মনে কু ডাকছে, এই কবরটা সেই মনসুর চাচার বা আসগর আলীর নয় তো? তিনি বলল তার বাবা নিখোঁজ। সেই রাতে শিখার ঘুম এলো না, যেন তার কাঁধে বিশাল দায়িত্ব পড়ে গিয়েছে। যেন কোনো অদৃশ্য ছায়া তাকে অনুরোধ করে বলছে, তালুকদার পরিবারের যত অনাচার, অমানসিকতা, নিষ্ঠুরতা সব যেন শিখা নিজ হাতে দমন করে এবং নিজের পায়ের তলার মাটিকে মজবুত ও উর্বর করে। তারপর শিখা কলেজে গিয়ে চুপি চুপি একটা ছেলে ক্লাসমেটের মাধ্যমে জেনে নিল কবরের বয়স 6 মাস পার হয়ে গেলে সেই মৃত ব্যক্তির হাড় ও দাঁত থেকে ডিএনএ টেস্ট করা কিছুতেই সম্ভব নয়। শিখা বুঝলো তাকে নতুন চাল করে বের করতে হবে। এটা কার কবর? ঘরের কাউকে জিজ্ঞাসা করলে তারা জানলেও স্বীকার করবে না, দায় এড়ানোর জন্য নিজেদের কারো বলে চাপিয়ে দিবে। 2 দিন পর হাসপাতাল থেকে তালুকদারকে বাড়িতে নিয়ে আসা হলো। এই যাত্রায় বেঁচে গেলেন তিনি। তার 1 সপ্তাহ পর রানী রিলিজ হয়ে গেল ঢাকা মেডিকেল থেকে। জুবাইর তার দোকানের ল্যান্ডফোন থেকে টেলিফোন করে রাজকে বলে দিল সে যেতে পারবে না। রাজের গাড়ি দিয়ে যেন রানী আর ডলিকে বাড়িতে নিয়ে আসা হয়। রাজ তাই করলো। নিজে গেল না রানীকে দেখতে। তার ড্রাইভার গিয়ে রাজের দেওয়া নির্দেশ অনুযায়ী হাসপাতালে সবকিছু করলো। বিল মিটিয়ে রানী ডলিকে নিয়ে বাড়িতে চলে গেল। তালুকদার পরিবারের পরিবেশ গতিহীন নদীর মতো, নিশ্চল, স্থির, শান্ত। যার যার অবস্থানে সবাই মনোবেদনায়, যাতনায়, গোপনে তিলে তিলে পুড়ে মরছে। কেউ কারো সঙ্গে তেমন কথা বলে না। তারা ধীরে হাঁটে, ধীরে চলে, ধীরে বলে, ঝিমিয়ে ঝিমিয়ে। এক একজন যেন নিশিরাতের ক্ষয়ে আসা চাঁদ কিংবা কোনো দুঃখিনী ডাহক। পরপর কিছু পারিবারিক ন্যাক্কারজনক ঘটনায় জয়নুল তালুকদার মানসিকভাবে কাবু হয়ে গিয়েছেন। বয়সকে আশ্রয় করে কিছু রোগ বাসা বেঁধেছে নুজো হয়ে আসা দেহখানিতে। সংসারের হালাত ধরে রাখতে পারছেন না, এটা আর তিনি চানও না। স্মিত হয়ে এলো সুফিয়ার ঝাঁঝালো বদরাগী কণ্ঠস্বর। ভঙ্গুর হতে লাগলো তার শাসিত আদুরির
ঠমক মারা চালচলন কোথায় যে মিলিয়ে গেল বাতাসার মতন। মন্থর হলো দুপদাপ করে চলা তার চরণগতি। প্রায়শই নিজেকে করে রাখে গৃহবন্দী। খালেদ ও আসলাম শহরে থাকলে সবকিছু অবগত। তাদেরকে বোন আদুরি টেলিফোন করে সব জানিয়েছে। তারা হাসপাতালে গিয়ে রানীকে দেখে এসেছে। তারপর হতে তারা দুই ভাইও ঘাবড়ে গেল। রানী হয়ে গেল চিরবোবা ও ঘরের কোণের আরশোলা। সুমনা ও জলি প্রতি কদম ফেলে সতর্ক হয়ে, যেন কারো নজরবন্দি তারা। ফুপু জাহানারাও রানীর বিষয় শোনার পর হতে নিজের দম্ভনীয় মেজাজকে বরফ করে ফেললেন। এই নারীগুলোর অহমিকার তেজ ধীরে ধীরে কমে আসতে লাগলো, ঠিক বেলা শেষে অস্তমিত হয়ে আসা ডুবুডুবু সূর্যটার মতো। আমেনার মাঝে কোনো পরিবর্তন ঘটেনি, কারণ তিনি কারো সাথেও নেই, পাচেও নেই। আগের মতোই আছে নিজের সমস্ত সারল্যতা নিয়ে। জুবায়ের সে তো রাজশিখার অকৃত্রিম বন্ধু। ফুলের মতো সুবাস বিলিয়ে একসময় ঝরে যাওয়াই হবে তার কাজ। সবার জীবনের এই অভূতপূর্ব পরিবর্তিত প্রলয়ের কেন্দ্রবিন্দু একজনই, শিখা। সে কিন্তু এমন কিছু চায়নি। রঙিন প্রজাপতির ন্যায় উড়ে চলা চঞ্চল মেয়েটি চেয়েছে সবার আপন হয়ে থাকতে, তা হয়নি। অথচ সম্পর্কগুলো রূপ নিল গ্লানিতে, প্রতিশোধে, হিংসায়, অভিযোগে, রেশারেশিতে, যেন মরা বিকেল। সবাই শীতল আচরণ করছে শিখার সঙ্গে। এদিকে শিখা রাজের আদেশে আলাদা রান্না করে খায়। কলেজে যাওয়ার আগের সময় রান্না করে রেখে যায়। যেদিন পড়াশোনার চাপের জন্য রান্নার সময় হয় না, সেদিন মতির মা তার জন্য ছোট হাঁড়িতে রান্না করে রাখে। জ্যোৎস্নারও বিয়ে হয়ে গেল ঠিক করা সেই পাত্রের সাথে। জ্যোৎস্নারা উজানপুর গ্রামের বাসিন্দা, তাই মতির মায়ের ছুটি নিতে হয়নি মেয়ের বিয়ে উপলক্ষে। তালুকদার বাড়ি থেকে যাওয়া আসা করে অতি সাধারণভাবে বিয়ে সম্পন্ন করেছে। তিনি কয়েক বছর ধরে তালুকদার পরিবারে শ্রম দিচ্ছেন। তার বিনিময় হিসেবে জ্যোৎস্নার বিয়ের সম্পূর্ণ খরচ তালুকদার পরিবার বহন করল। জ্যোৎস্না শ্বশুর বাড়িতেই থাকছে, তাই তালুকদার বাড়িতে তার আর কাজ করতে হচ্ছে না মায়ের সঙ্গে। ঘরের কাজ রানী, সুমনা, জলি, আদুরি, মতির মা করছে। শিখাও বসে থাকে না, সময় সুযোগ পেলেই ঘরের কাজে হাত লাগাচ্ছে, বাগানের কাজ বরকত করছে। জুবাইরের নানি হারিসা খাতুন ক্রমশ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। চিকিৎসা চলছে, তবুও উন্নতি হচ্ছে না। বিছানা চাটাই নষ্ট করে ফেলছেন যখন তখন। তার অবস্থা বেগতিক শুনে তালুকদার মনে মনে ঘাবড়ে গেলেন। বুঝি তারও পরপারে ডাক চলে আসবে, তাই তিনি এক নিরিবিলি সকালে শিখাকে তার রুমে ডাকলেন। শিখা গিয়ে মধুর গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।